নমস্কার। এর আগের ক্লাসে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি মিওসিস নিয়ে বলব। মিওসিস জানার আগে আমাদের সমসংস্থ ক্রোমোজোম এবং সিস্টার নন সিস্টার ক্রোমোজোম কি একটু জানতে হবে। তবে সমসংস্থ ক্রোমোজোম হলো একটি ডিপ্লয়েড কোষে জোড়ায় জোড়ায় অবস্থিত যে ক্রোমোজোমগুলি আকৃতিতে প্রকৃতিতে এক এবং যার একটি মাতৃদেহ থেকে স্ত্রী গ্যামেটের মাধ্যমে এবং তার জোটটি পিতৃদেহ থেকে পুং গ্যামেটের মাধ্যমে আসে, তাকে আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। তাহলে যেমন মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম আছে, আবার স্ত্রী দেহে এই 23 জোড়া ক্রোমোজোমই সমসংস্থ। তাহলে সিস্টার নন সিস্টার ক্রোমাটিড কি? দেখো, তোমরা জেনেছো যে ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে বিভক্ত হয়। একটা ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলে এবং একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে যে কোনো দুটি ক্রোমাটিডকে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এইটির সঙ্গে এইটি বা এইটির সঙ্গে এইটি বা এটার সঙ্গে এইটি, একে বলে নন সিস্টার ক্রোমাটিড। এখন আমরা মিওসিস সম্পর্কে জানব। দেখো, মিওসিস হলো জনন মাতৃকোষ বিভাজন পদ্ধতি। এই জনন মাতৃকোষ কি আমি আগের দিনই আলোচনা করেছি। তাহলে মিওসিস জনন মাতৃকোষ বিভাজন পদ্ধতি, যার মাধ্যমে একটি মাতৃকোষ যেটি ডিপ্লয়েড পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যাযুক্ত 4টি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে এই যে একবার ডিভিশন, একে বলে মিওটিক 1, দ্বিতীয়বার ডিভিশন একে বলে মিওটিক 2। তাহলে মিওসিস কোথায় হয়? মিওসিস হয় সিম্পল জনন মাতৃকোষে, কিন্তু উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে এই জনন মাতৃকোষ কি? দেখো, উদ্ভিদ দেহে পুংকেশর চক্র হলো পুং জনন অঙ্গ। পুংকেশর চক্রের এক একটা অংশকে পুংকেশর বলে, যার দণ্ডের মতন অংশ পুংদণ্ড, তার মাথায় থাকে পরাগধানী। এই পরাগধানীর ভেতরে থাকে রেণু মাতৃকোষ। এই রেণু মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পরাগ রেণু বা মাইক্রোস্পোর তৈরি করে। সুতরাং এই রেণু মাতৃকোষগুলো হলো জনন মাতৃকোষ। আবার উদ্ভিদের গর্ভকেশর চক্র হলো স্ত্রী জনন অঙ্গ। প্রতিটি গর্ভকেশর 3টি অংশ নিয়ে তো, 1 গর্ভমুণ্ড, 2 গর্ভদণ্ড, 3 ডিম্বাশয় বা গর্ভাশয়। এই ডিম্বাশয়ের ভিতরে থাকে ছোট্ট পোস্তদানার মতো এক বা একাধিক অংশ, যাদের বলে ডিম্বক। এই ডিম্বকের ভেতরে থাকে মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল হলো জনন মাতৃকোষ, যা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী গঠন করে। এই ভ্রূণস্থলী তাহলে হ্যাপ্লয়েড। যে পরাগ রেণু তৈরি হলো সেও হ্যাপ্লয়েড। দেখো, মজার জিনিস হলো এই যে পরাগ রেণু এবং ভ্রূণস্থলী তৈরি হলো, তার মাধ্যমে কিন্তু গ্যামেট উৎপন্ন হলো না। মিওসিসে গ্যামেট উৎপন্ন হয়। এখানে এই পরাগ রেণুর মধ্যে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে তা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পুং গ্যামেট, এবং এর মধ্যে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে তা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে স্ত্রী গ্যামেট। সুতরাং উদ্ভিদ দেহে জনন মাতৃকোষ হলো মাইক্রোস্পোর মাদার সেল এবং মেগাস্পোর মাদার সেল। তাহলে প্রাণী দেহে এই যে জনন মাতৃকোষ, এগুলি আছে জনন অঙ্গে। জনন অঙ্গ পুরুষ দেহে শুক্রাশয়, স্ত্রী দেহে ডিম্বাশয়। শুক্রাশয়ের ভেতরে হলো যে প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাথমিক পরশুক্রাণু, এবং ডিম্বাশয়ের প্রাথমিক পরডিম্বাণু বা প্রাইমারি ইউসাইট হলো জনন মাতৃকোষ। এখানে হয় মিওসিস। সুতরাং মিওসিস কোথায় হয়, মিওসিস কি আমরা জানলাম। এবার আমরা মিওসিস পদ্ধতি সম্পর্কে আসব।
দেখো মিওসিস পদ্ধতি ডিটেলস তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি এখানে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব যাতে তোমাদের এ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আসে। দেখো মিওসিস, এই কোষ বিভাজন তোমরা একটু জেনে এলে যে মিওটিক 1 এবং মিওটিক 2 এবং মিওটিক 1 ও মিওটিক 2 মাঝে এটি অতি সংক্ষিপ্ত ইন্টারফেজ, যাকে আমরা বলি ইন্টারকাইনেসিস বর্তমান। দেখো এই মিওটিক 1 একই রকম ভাবে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস একইভাবে মিওটিক 2 ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2 এইভাবে বিভক্ত। বা ক্যারিওকাইনেসিস মাইটোসিসের মতনই 4টি দশা, এগুলোকে আমরা 1 দিয়ে চিহ্নিত করি। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। একইভাবে তোমার এখানেও মিওটিক 2তেও ওই একই 4টি দশা, কিন্তু তাদের আমরা 2 দিয়ে চিহ্নিত করি, প্রোফেজ 2। দেখো এই যে প্রোফেজ 1, এর মধ্যে প্রোফেজ 1টি সবচেয়ে ঘটনাবহুল, সবচেয়ে দীর্ঘ, এবং এটিকে বোঝার সুবিধার জন্য 5টি উপদশায় বিভক্ত করা হয়েছে। 1 লেপ্টোটিন, 2 জাইগোটিন, 3 ডিপ্লোটিন, 3 প্যাকাইটিন, 4 ডিপ্লোটিন এবং 5 ডায়াকাইনেসিস। এবার লেপ্টোটিন, দেখো এগুলো সবই তোমরা যা প্রোফেজ পড়ে এসেছো তার মতনই। প্রথমে নিউক্লিয়াসের নিউরন হবে, ক্রোমাটিন সূত্রগুলি আলাদা হবে এবং তারা লম্বা সুতোর আকারে ক্রোমোজোম রূপে আবির্ভূত হবে এবং তারা জোড়ায় জোড়ায় অবস্থান করবে, 1 1 2 2। এটি হলো লেপ্টোটিন। জাইগোটিন, দেখো এই দশায় প্রতি জোড়া সমসংস্থ ক্রোমোজোম তাদের সমগ্র তল বরাবর জোর বাঁধে এবং এই জোর বাঁধা জিন টু জিন, সেন্টোমিয়ার টু সেন্টোমিয়ার এইভাবে হবে এবং তার ফলে বাইরে থেকে তখন এদের দেখে একটি করে ক্রোমোজোম মনে হবে। যেমন আঙুলগুলোকে যদি আমি এইভাবে করি তাহলে ওখান থেকে দেখতে ওই দুটো আঙুল এক মনে হবে। এই যে জোর বাঁধার পদ্ধতি, একে বলে সাইন্যাপসিস, এবং ক্রোমোজোম দুটিকে বলে বাইভ্যালেন্ট। সাইন্যাপসিস এবং বাইভ্যালেন্ট হলো জাইগোটিন। এবার প্যাকাইটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। দেখো প্যাকাইটিনিতে প্রতি বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে 2টি করে ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড গঠন করে। সুতরাং এখন এই বাইভ্যালেন্টে মোট 4টি ক্রোমাটিড। এখন এদের আমরা বলবো টেট্রাভ্যালেন্ট, যেহেতু 4টি ক্রোমাটিড আছে। এই টেট্রাভ্যালেন্ট অংশের 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটি আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, ফলে এই 2টি নন সিস্টার ক্রোমাটিড এক বা একাধিক বিন্দুতে পরস্পরকে অতিক্রম করে। দেখো এখানে এই একটি ক্রোমোজোম, তার 2টি ক্রোমাটিড, এই একটি তার 2টি ক্রোমাটিড। এবার এরা পরস্পরকে অতিক্রম করলো
আমরা এক বা একাধিক বিন্দুতে, যেমন আমি যে আঙুল দুটো যদি এইভাবে ক্রস করি, তাহলে এইভাবে যে বিন্দুতে এরা স্পর্শ করে, এই স্পর্শ বিন্দুতে দুটি ক্রোমাটিডই আড়াআড়িভাবে একই তলে লিঙ্কার্ডিয়ান অংশে বিচ্ছিন্ন হয় এবং পরবর্তী এমনভাবে জুড়ে যায় যে তাদের মধ্যে অংশ বিনিময় ঘটে। অর্থাৎ এই আঙুলের এই অংশটি এখানে, এই আঙুলটির এই অংশটি এখানে লেগে যায়, তারপর অংশ বিনিময়, এই যে ঘটনা, একে আমরা বলি ক্রসিং ওভার। ক্রসিং ওভার। এরপর ডিপ্লোটিং। যে মুহূর্তে ক্রসিং ওভার সম্পূর্ণ হয়ে যায়, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণে পরিণত হয়, সুতরাং তার পরস্পর থেকে দূরে সরে যেতে চায় এবং এই বিকর্ষণের ফলে যে দূরে সরে যাওয়া, তার ফলে ওই অংশে ইংরাজি এক্সের মতো আকার নেয়, একে বলে ক্যাজমা। দেখো, ক্রসিং ওভার আণবিক স্তরে হয়, এটি মাইক্রোস্কোপে দেখা যায় না, কিন্তু ক্যাজমা দেখা যায়। সুতরাং আমরা ক্যাজমার সংখ্যা দেখে ক্রসিং ওভারের সংখ্যা বলতে পারবো। এরপর ডায়াকাইনেসিস। তাহলে এই যে ক্যাজমা ক্রমশ প্রান্তের দিকে চলতে শুরু করবে এবং এক সময় পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, তখন ক্রোমোজোম দুটি আলাদা হয়ে যাবে। তখন ক্রোমোজোমগুলোর পরিস্থিতি কেমন হবে? দেখো, এই যে ক্রোমাটিডটা, এই ক্রোমাটিডটা ক্রসিং ওভারে অংশ নেয়নি, সুতরাং এটি যেমন ছিল তেমন। কিন্তু এই যে ক্রোমাটিডটা, এটি ক্রসিং ওভারে আমরা এখানে দুটো করেছি, অংশ নিয়েছে, তাহলে এর মাথায় ওই ক্রোমাটিডের অংশ এসে লেগে গেছে। একইভাবে এই ক্রোমাটিডটি তখন তাহলে এই অংশে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত ক্রোমোজোমে যে জিনগুলো অবস্থান করছে তারা ঠিকই আছে, কিন্তু এইখান থেকে এখান পর্যন্ত যে জিনগুলো, এই ক্রোমোজোমে যে জিনগুলো ছিল তারা বদলে গেছে। একে বলে জিনের সজ্জারীতির পরিবর্তন। জিনের সজ্জারীতির পরিবর্তন কিন্তু সমস্ত ক্রোমোজোমে সব অংশে হয় না। এই হলো আমাদের প্রোফেজ 1। এরপর নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হবে। এরপর শুরু হবে মেটাফেজ 1। দেখো, এই মেটাফেজ 1-এ আসার সময় আমরা ওই মাইটোসিসের মেটাফেজের সঙ্গে একটু তুলনামূলক আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের মেটাফেজ, মাইটোসিসের মেটাফেজের কথা স্মরণ করো। ওখানে কি হয়েছিল? ওখানে হয়েছিল যে ক্রোমোজোমগুলো কোষে নিরক্ষীয় অঞ্চলে পরপর সজ্জিত হয়েছিল, 1 1 2 2 এইভাবে। কিন্তু মেটাফেজ 1-এ কি হবে? মেটাফেজ 1-এ এই যে ক্রোমোজোমগুলো, সমসংস্থ ক্রোমোজোমগুলো, এরা যদি নিরক্ষীয় অঞ্চল হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলের উভয় দিকে সমান দূরত্বে অবস্থান করবে। তাহলে 1 এইদিকে, 1 এইদিকে। তাহলে এই যে এখানে সেন্ট্রোমিয়ার গুলো নিরক্ষীয় অঞ্চলে আছে, এখানে সেন্ট্রোমিয়ারে কোনো কিছু নেই। এরপর অ্যানাফেজ। মাইটোসিসের অ্যানাফেজে কি হয়েছিল? মাইটোসিসের অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হয়েছিল এবং তারা প্রতি পোষ্য ক্রোমোজোম নিজস্ব মেরুর দিকে চলতে শুরু করেছিল। অর্থাৎ 1 1 এইদিকে, 1 1 এইদিকে, 2 2 ওইদিকে, এইভাবে। কিন্তু এখানে কি হবে? যেহেতু ক্রোমোজোমগুলো এইদিকে আছে, এদিকে আছে, এখানে এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার অংশে কোনো রকম ভাবে বিভাজিত হবে না। সুতরাং 1 নাম্বার ক্রোমোজোম তার দুটি করে ক্রোমাটিড সহ এক মেরুর দিকে, এবং তার পেয়ার জোড় 1 নাম্বার ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড সহ এক মেরুর দিকে। সুতরাং অ্যানাফেজ 1-এ মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা দিয়ে শুরু করা হয়েছিল, ওই পোলে মেরুতে যে ক্রোমোজোম পৌঁছাবে তা হলো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। যেহেতু এখানে সমগ্র ক্রোমোজোমটি নিজস্ব মেরুর দিকে চলে, একে বলে ক্রোমোজোমের
পৃথকীকরণ। এরপর টিলোফেজ মাইটোসিসের মতনই টিলোফেজ হয়ে যাওয়ার পর সাইটোকাইনেসিস হলে দুটি কোষ তৈরি হবে, তাদের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হবে এবং এই যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত দুটো কোষ হলো, তারা এবার ইন্টারকাইনেসিসে প্রবেশ করবে এবং মাতৃকোষের মতো আচরণ করবে। এবং মাতৃকোষের মতন আচরণ করার অর্থ হলো ওই দুটি কোষ এবার মাইটোসিসের মতনই বিভাজিত হবে। সুতরাং মাইটোসিসের মতন যদি বিভাজিত হয় তাহলে প্রোফেজে যে ঘটনাগুলো ঘটেছে এখানেও ঠিক সেই একই রকম হবে। কিন্তু মেটাফেজ 2-তে কি হবে না, মেটাফেজ 2-তে এই যে প্রতিটা কোষের যে এগুলো ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলেই সজ্জিত হবে, কিন্তু এখানে একটা কোষে 1, 2, 3, 4 এইভাবে পাবে, কেননা একটা কোষে দুটি জোড়ের একটি এসেছে, আরেকটি কোষে গেছে। তাহলে অ্যানাফেজ 2-তে কি হবে না, এরা সেন্ট্রোমিয়ার অংশে সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত হবে। ফলে একটি ক্রোমোজোম এক মেরুর দিকে, আরেকটি ক্রোমোজোম এক মেরুর দিকে, অর্থাৎ এক মেরুর দিকে এইভাবে আসবে। তার ফলে 1, 2, 3, 4 অর্থাৎ যে ক্রোমোজোম সংখ্যা এখানে যে কোষটি বিভাজিত শুরু হয়েছে সেই কোষের ক্রোমোজোম সংখ্যা ওই 2 মেরুতে পৌঁছাবে। এমনি করে প্রতিটি কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হবে এবং এই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হবে। তাহলে এই যে মিওসিস ঘটনা, তাহলে মিওসিসের মূল যে ঘটনা এটা হলো গ্যামেট তৈরি এবং ক্রসিং ওভার। এখন আমরা এই ক্রসিং ওভারটা কি হয় পরপর ঘটনাগুলো আমরা বলবো। তাহলে দেখো, ক্রসিং ওভারের প্রথম ঘটনা হলো যে সমসংস্থ ক্রোমোজোমগুলো সমগ্র তল বরাবর জোড় বাঁধা, এই জোড় বাঁধাকে আমরা বলি সাইন্যাপসিস এবং জোড় বাঁধা ক্রোমোজোম দুটিকে আমরা বলি বাইভ্যালেন্ট। নাম্বার 2, প্রতিটি বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। এখন আমরা একে বলি টেট্রাভ্যালেন্ট। এই নাম্বার 3, টেট্রাভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, সুতরাং তারা এক বা একাধিক বিন্দুতে পরস্পরকে অতিক্রম করে। এই স্পর্শ বিন্দুতে দুটি ক্রোমাটিডেরই অংশ আড়াআড়িভাবে বিচ্ছিন্ন হয় এবং পরবর্তী এমনভাবে জুড়ে যায় যে তাদের অংশ বিনিময় ঘটে। এর ফলে ক্রোমোজোমের জিনের সজ্জারীতি পরিবর্তন ঘটে। এই হলো তোমার মিওসিস। এই মিওসিসের পর আমাদের মিওসিসের তাৎপর্য সম্পর্কে একটু জানতে হবে। নাম্বার 1, মিওসিস দেখো প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় অপরিবর্তিত রাখে। অর্থাৎ একটি ডিপ্লয়েড জীব, সেই ডিপ্লয়েড জীবটা যৌন জননের মাধ্যমে যে অপত্য তৈরি করে সেও ডিপ্লয়েড হয়। কিন্তু কিভাবে হয় না, মিওসিসের মাধ্যমে ওই ডিপ্লয়েড সংখ্যা গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যায় পরিণত হয়। এরকম দুটি গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট মিলে ডিপ্লয়েড জাইগোট এবং তা থেকে একটি ডিপ্লয়েড অপত্য। সুতরাং মিওসিস প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় অপরিবর্তিত রাখে। নাম্বার 2, ক্রসিং ওভার। দেখো, এই জেনে এলে মিওসিসে ক্রসিং ওভার হয়। মিওসিসে ক্রসিং ওভার হলে কি না, ক্রোমোজোমে জিনের সজ্জারীতি পরিবর্তন আসে। এই যে জিনের সজ্জারীতি পরিবর্তনের ফলে যে দুটো গ্যামেট তৈরি হয়, সেই রকম দুটি গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে যে অপত্য তৈরি হয়, সেই অপত্যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তাহলে মনে রাখতে হবে, নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব অপত্যে আসে, গ্যামেটে নয়। তাহলে এই যে অপত্য, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য, এর নাম প্রকরণ। এই প্রকরণ জীবকে বিবর্তনের পথে এগিয়ে দেয়। নাম্বার 3, যৌন জনন। দেখো, যৌন জনন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে হয় আর গ্যামেট উৎপন্ন হয় মিওসিসে। সুতরাং মিওসিসই যৌন জননের অগ্রদূত। এছাড়া
আমরা জনুক্রম বলতে পারি, অর্থাৎ 4 নম্বর হলো জনুক্রম। জনুক্রম কি? দেখো, জীবের জীবনচক্রে একবার অন্তত ডিপ্লয়েড, একবার হ্যাপ্লয়েড দশা আসে, কিন্তু এই যে জীবনচক্রে দুটো দশা, তার একটি দশা এতই সংক্ষিপ্ত যে আমরা বুঝতে পারি না। এই জনুক্রমটি মূলত উদ্ভিদের বৈশিষ্ট্য। জনুক্রমটি কি না, কোনো কোনো জীবের জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি দশা, একটি হলো স্পোরোফাইটিক বা রেণুধর এবং একটি হলো গ্যামেটোফাইটিক বা লিঙ্গধর দশা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। এই ঘটনাকে বলে জনুক্রম এবং এই জনুক্রমে মিয়োসিস অপরিহার্য। যেমন ধরো একটা আম গাছ, সেই আম গাছ ডিপ্লয় এবং সে যখন ফুল তার থেকে গ্যামেট উৎপন্ন করে, সেগুলো বলতে গেলে অদৃশ্য, আমরা বুঝতেই পারি না। সুতরাং এক্ষেত্রে আমরা ডিপ্লয়েডটাকেই দেখি। কিন্তু একটি ফার্ন উদ্ভিদ, সেই ফার্ন উদ্ভিদ সে নিজে স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড, কিন্তু ফার্ন উদ্ভিদে এই ডিপ্লয়েড স্পোরোফাইটে ওই পাতার মধ্যে রেণু মাতৃকোষ উৎপন্ন হয়। সেই রেণু মাতৃকোষের মিয়োসিস হয়ে রেণু, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়। এই রেণুটা অঙ্কুরিত হয়ে আদৌ ফার্ন গাছের মতন কোনো উদ্ভিদের জন্ম দেয় না। তাহলে যদি ফার্ন গাছ হয়, রেণু থেকে যেটা গ্যামেটোফাইট হয় সম্পূর্ণ অন্যরকম দেখতে। তাহলে এই যে স্পোরোফাইট, গ্যামেটোফাইট দুটি ভিন্ন এবং পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, এরই নাম জনুক্রম। এটা তোমরা জন্মের সময় ডিটেলস পড়বে। দেখো, এই জনুক্রমে গ্যামেটোফাইটে প্রবেশ এটি মিয়োসিসের মাধ্যমে হয়। ওই যে রেণু মাতৃকোষ থেকে রেণু উৎপন্ন হলো, এটা মিয়োসিসে হয়। সুতরাং গ্যামেটোফাইটে প্রবেশ করে, তাহলে জনুক্রমে মিয়োসিস অপরিহার্য। তাহলে এই পর্যন্তই তোমাদের কোষ বিভাজন। এরপর আমরা জননে প্রবেশ করব। দেখো, জনন জীবের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে জনন কি না, যে জৈবনিক পদ্ধতিতে জীব তার নিজের মতো জীব সৃষ্টি, সংখ্যা বৃদ্ধি এবং নিজের বংশধারাকে অব্যাহত রাখে, তাই হলো জনন। তাহলে জননের প্রধান উদ্দেশ্য হলো যে নিজের বংশধারাকে পৃথিবীতে টিকিয়ে রাখা। তাহলে জননের আমরা প্রধান উদ্দেশ্যগুলি কি কি বলতে পারি? যেমন ধরো, 1, অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা কি না, জীব মরণশীল, সুতরাং সে তার জীবদ্দশায় তার মতো জীব সৃষ্টি করে তার অস্তিত্বকে টিকিয়ে রাখে। 2, প্রকরণ। দেখো, যৌন জননে প্রকরণ আছে, কেননা মিয়োসিসে পড়ে গেলে যৌন জননে গ্যামেটের মিলন, তার ফলে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এই যে প্রকরণ এলো, এই প্রকরণের ফলে কি হবে না, যে অপত্য জীব সৃষ্টি হবে, সেই অপত্য জীবে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে এবং এই প্রকরণগুলি বংশানুক্রমে পঞ্জীভূত হতে হতে একসময় নতুন প্রজাতি সৃষ্টি করবে। একে বলে বিবর্তন। সুতরাং আমরা বলতে পারি যে জনন বিবর্তনের পথ সুগম করে। নাম্বার 3, ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষা। দেখো, মৃত্যুর ফলে যে শূন্যতার সৃষ্টি হয় তা জন্মের মাধ্যমে অর্থাৎ জননের মাধ্যমে পূরণ হয়। এইভাবেই ভারসাম্য রক্ষিত হয়। তাছাড়া বংশধারা। তাহলে বংশধারা হলো তাহলে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বুঝি, এটা মানুষ, এটা আম গাছ, এটা জাম গাছ। এই চারিত্রিক বৈশিষ্ট্য বংশানুক্রমে বয়ে যায় জননের মাধ্যমে। এখন আমরা জননের প্রকারভেদ বলবো। দেখো, জননকে যদিও প্রধান অযৌন যৌন, কিন্তু জননকে 3 ভাগে ভাগ করা যায়। 1 হলো অঙ্গজ, 2 হলো অযৌন, 3 হলো যৌন। অঙ্গজ জনন কি? এটি শুধুমাত্র উদ্ভিদের বৈশিষ্ট্য, যে পদ্ধতিতে উদ্ভিদের কোনো দেহাঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে আমরা বলি অঙ্গজ জনন। এক্ষেত্রে গ্যামেটের কোনো ভূমিকা নেই। সুতরাং অঙ্গজ জনন আবার
প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুই ভাগে বিভক্ত, কিন্তু অঙ্গজননের একটা প্রধান বৈশিষ্ট্য সেটা জানতে হবে। দেখো, অঙ্গজ জনন মানে কি, একটা ধরো কোনো একটা শাখা কাণ্ড, তার থেকে একটা উদ্ভিদ হলো, তাহলে সেই কাণ্ডের যে কাটা অংশ সেখান থেকে মূল তৈরি হতে হবে, সেখান থেকে পাতা কাণ্ড ইত্যাদি বৃদ্ধি হতে হবে। সুতরাং কোন পদ্ধতিতে হবে? এই একটি উপায়, মাইটোসিস। আমরা জানি যে মাইটোসিসে একটি মাতৃকোষ এবং যে অপত্য কোষ তৈরি হয়, সেই অপত্য কোষ মাতৃকোষের সঙ্গে হুবহু এক। সুতরাং অঙ্গজ জননে একটি মাতৃ উদ্ভিদ থেকে যে অপত্য উদ্ভিদ তৈরি হবে তা মাতৃ উদ্ভিদের মতন হুবহু এক। এগুলো অঙ্গজ জননের প্রধান সুবিধা বা বৈশিষ্ট্য। তাহলে অঙ্গজ জনন আমরা যদি আলোচনা করি, তাহলে অঙ্গজ জননের প্রাকৃতিক মানে যেগুলো স্বাভাবিকভাবে প্রকৃতিতে হয়, এই প্রাকৃতিক অঙ্গজ জননগুলি আবার যেমন মূলের সাহায্যে, কাণ্ডের সাহায্যে, পাতার সাহায্যে। দেখো, অঙ্গজ জনন হতে গেলে অতি অবশ্যই মুকুল থাকতে হবে। মুকুল কি না, উদ্ভিদের কাণ্ডের নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর পর্ব আছে। যেমন ধরো এই যে আমের শাখাটা, এই আমের শাখা এখান থেকে পাতা বেরিয়েছে, এটা পর্ব, দুটো পর্বের মাঝখানটাকে আমরা বলি পর্বমধ্য। এই পাতার এবং কাণ্ডটার মাঝে যে কক্ষ তৈরি হয়েছে, এই কক্ষে থাকে কাক্ষিক মুকুল এবং এর অগ্রভাগে থাকে শীর্ষ মুকুল। তাহলে এই মুকুল থাকলে তবেই উদ্ভিদের বৃদ্ধি হবে। দেখো, মূলে কিন্তু মুকুল থাকে না, কিন্তু আমরা এখানে মূল লিখেছি যে মূলের সাহায্যে হয়। কিছু উদ্ভিদ যেমন মিষ্টি আলু বা রাঙা আলু, ডালিয়া, শতমূলী, এরা মূলে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং এদের মূলে অস্থানিক মুকুল উৎপন্ন হয় এবং অনুকূল পরিবেশে এই অস্থানিক মুকুল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এই অস্থানিক মুকুল থেকে যে উদ্ভিদটি সৃষ্টি হবে প্রাথমিক অবস্থায়, সে এই মূলের মধ্যে সঞ্চিত খাদ্য নিয়েই বর্ধিত হবে। পরে সেটি শিকড় মাটির মধ্যে প্রবেশ করিয়ে স্বাধীনভাবে জীবন শুরু করবে। তাহলে মূল হলো কাণ্ড। দেখো, কাণ্ডে তো আমরা এমনিতেই জানি যে পর্বমধ্য, কাক্ষিক মুকুল এগুলো আছে। তাহলে কাণ্ডে যে জনন করে স্বাভাবিকভাবে, এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো মৃদগত, দুই হলো মৃদগত কাণ্ড, দুই হলো অর্ধবায়বীয়, আর তিন হলো বায়বীয়। দেখো, মৃদগত কাণ্ড মানে কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে যায়, সেখানে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং পরিবর্তিত হয়। তাহলে এই যে মৃদগত কাণ্ডে, তাহলে যেহেতু কাণ্ড, তাহলে তার পর্বমধ্য, মুকুল সবই থাকবে। যেমন আলু, একে আমরা বলি টিউবার বা স্ফীতকন্দ। এই আলু আমরা যেটা খাই তাটা এরকম ফোলা, তাতে আমরা এরকম কিছু অংশ দেখি যাতে আমরা চোখ বলি। এই চোখগুলো প্রকৃতপক্ষে পর্ব। তাহলে এই পর্বে আছে কাক্ষিক মুকুল, এখান থেকে নতুন উদ্ভিদ হয়। তেমনি একইভাবে আদা, একে আমরা বলি রাইজোম বা গ্রন্থিকাণ্ড। তেমনি পেঁয়াজ, একে আমরা বলি কন্দ। তেমনি ওল, একে আমরা বলি গুড়িকন্দ। এরা মাটির নিচে থাকে, সেই জন্য মৃদগত, এর সাহায্যে এরা নতুন উদ্ভিদের সৃষ্টি করে। অর্ধবায়বীয় মানে হচ্ছে যে উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন কাণ্ডটা অনুভূমিকভাবে বর্ধিত হয়ে এবার আবার পর্ব সৃষ্টি করবে, করে সেখান থেকে আবার একটা উদ্ভিদ সৃষ্টি করবে। এই যেহেতু অনুভূমিক তলে বৃদ্ধি পায়, সেই জন্য তার একটা তল মাটির সঙ্গে সংলগ্ন বা জলের সঙ্গে সংলগ্ন, আরেকটি তল বাতাসে থাকে, সেই জন্য অর্ধবায়বীয়। যেমন ধরো, এই অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে জনন করে বিভিন্ন রকম, তার মধ্যে রানার বা যাকে আমরা বলি ধাবক। এই ধাবক যেমন শুষ্নি একটা উদ্ভিদ, এই পর্ব থেকে একটা উদ্ভিদ তৈরি হলো, এখানে শিকড়,
এখান থেকে পর্বমধ্য, সরু পর্বমধ্য বেরোলো, আবার একটা পর্ব তৈরি হলো, আবার একটি উদ্ভিদ তৈরি হলো। এই এই যে পর্বমধ্যটা, এটি হলো ধাবক। এবার ধরো খর্বধাবক বা হর্ষধাবক, যেমন কচুরিপানা। কচুরিপানা দেখেছো নিশ্চয়ই, দেখো পুকুরে যে কচুরিপানা থাকে, সেই কচুরিপানা একটা পর্বের উপরের অংশ থেকে ক্রাউন লবলিক অনেক পাতা তৈরি হয়, এর নিচের অংশ থেকে অস্থায়ী মূল তৈরি হয়। এই পর্ব থেকে একটি ফোলা অপেক্ষাকৃত ছোট পর্বমধ্য জলের উপর দিয়ে অগ্রসর হয়। এরপর আবার একইভাবে পর্ব তৈরি করে, সেই পর্বের উপর থেকে একইভাবে পাতা এবং মূল তৈরি হয়, এইভাবে এরা অগ্রসর হয়। এই পর্বমধ্য অংশটাকে আমরা বলি খর্বধাবক। সেই জন্যই পুকুরে একটা কচুরিপানাকে টানলে অনেক কচুরিপানা আসে। কিন্তু এই ধাবক, বক্রধাবক বা স্টোলন ইত্যাদি, এগুলো কি আজীবন থাকবে? তা না, পরবর্তী সময়ে এটি নষ্ট হয়ে যাবে, ফলে উদ্ভিদগুলো আলাদা হয়ে যাবে এবং তারা স্বাধীনভাবে জীবন শুরু করবে। তাহলে এবার অর্ধবায়বীয়, বায়বীয়। দেখো বায়বীয় যেমন খাম আলু বা চুপড়ি আলু, এটা একটা লতানে গাছ। এই উদ্ভিদের পাতার পক্ষে যে কাক্ষিক মুকুল রয়েছে, এই কাক্ষিক মুকুলটা খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, গোলাকার হয়। একে আমরা বলি বুলবিল। এটি পরিণত হলে মাতৃ উদ্ভিদ থেকে খসে পড়ে এবং মাটিতে এসে অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দেয়। তাহলে এই হলো কাণ্ড, পাতা। দেখো পাতায় একই রকম ভাবে মুকুল থাকে না, কিন্তু কিছু উদ্ভিদের পাতায় পত্রজ মুকুল উৎপন্ন হয়, যেমন এদের কিনারায় হয়, যেমন পাথরকুচি। পাথরকুচি উদ্ভিদের যে পাতা, এর কিনারায় পত্রজ মুকুল হয়। এই পত্রজ মুকুলগুলি কি লেটেন্ট বা সুপ্ত অবস্থায় থাকে। পাতাটি পরিণত হলে মাটিতে এলে অনুকূল পরিবেশে এই পত্রজ মুকুলগুলি বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। আবার অনেক সময় পাতা যখন থাকে তখনই হয়, খসে গেলে আবার একই রকম ভাবে তারা নতুন উদ্ভিদের জন্ম দেয়। তাহলে এই যে ঘটনাগুলো আমরা বললাম, এগুলি সবই হলো প্রাকৃতিক অঙ্গজ জনন। দেখো প্রাকৃতিক অঙ্গজ জননে যে উদ্ভিদটি হবে সেটা যেহেতু মাতৃ উদ্ভিদের মতনই, তাহলে এই যে নীতিটা, এই নীতিটাকে আমরা কৃত্রিমভাবে কাঙ্ক্ষিত চরিত্রযুক্ত উদ্ভিদ তৈরিতে প্রয়োগ করেছি, সেটা হলো কৃত্রিম পদ্ধতি। যেমন যে সমস্ত উদ্ভিদে অঙ্গজ জনন হয় না, যেমন ধরো আম, জাম, লিচু, এদের অঙ্গজ জনন হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই আম গাছ বা লিচু গাছের ফল অত্যন্ত ভালো, আমরা এইরকম অজস্র আম গাছ পেতে চাই। তাহলে তাদের যদি আমরা আঁটি অর্থাৎ বীজ যদি বসাই, তাহলে যে গাছ হবে সেই গাছে যে ফল তৈরি হবে সেটা কখনোই ওই মাতৃ উদ্ভিদের মতো হুবহু এক হতে পারে না। কেননা এটি যৌন জননের ফলে উৎপন্ন হয়েছে। সেই জন্য আমরা এদের কৃত্রিমভাবে অঙ্গজ জনন করি। তাহলে কৃত্রিমভাবে অঙ্গজ জনন নানাভাবে করা যায়, তার মধ্যে যেটু কয়েকটি হলো, এক হলো শাখা কলম। এটা তোমরা বাড়িতেও হয়তো অভ্যাস করেছো। এমনিতে জবা গাছের ডাল কি গোলাপ গাছের ডাল কেটে নিয়ে পরিণত এরকম শাখা কেটে নিয়ে আমরা নরম মাটিতে পুঁতে দিই, নিয়মিত জল দিলে তার সেখান থেকে উদ্ভিদ হয়। তাহলে এই শাখা কলম হলো এটি, উদ্ভিদ দেহ থেকে কোনো শাখাকে বিচ্ছিন্ন করে নিয়ে নরম মাটিতে পুঁতে দেওয়া। কিন্তু এখানে মূল উৎপাদন ত্বরান্বিত করার জন্য ওই কাটা অংশে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করা হয়, ফলে পদ্ধতিটা অনেক অপেক্ষাকৃত নিশ্চিত হয়। তাহলে জবা, গোলাপ, আখ, আঙ্গুর এই সমস্ত উদ্ভিদে আমরা শাখা কলম করি। 2 জোড় কলম। দেখো জোড় কলম করার জন্য দুটো উদ্ভিদের প্রয়োজন হয়। তাহলে যেহেতু আমরা কৃত্রিম অঙ্গজনন করছি, একটা আমার বাঞ্ছিত উদ্ভিদ হবে, অর্থাৎ যার চরিত্রটা আমি নতুন অপত্যে আনতে চাইব। তাহলে এই যে বাঞ্ছিত চরিত্রযুক্ত উদ্ভিদ, এটাকে আমরা বলি শিয়ন। এবং
আরেকটি উদ্ভিদ, সেটি যে কোনো গুণমানে বা গুণমান আমাদের অজানা কিন্তু একই প্রজাতিভুক্ত, তাকে আমরা নাম দিয়েছি স্টক। দেখো এই গ্রাফটিং বা জোর কলম নানাভাবে করা যায়, তাই এখানে আমরা একটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা দেখো এটা আমার বাঞ্ছিত চরিত্রযুক্ত উদ্ভিদ, তাহলে এটি শিয়ন, এটি শিয়নের একটি শাখা। আর একটি আমি টবের গাছ নিয়েছি, একই প্রজাতিভুক্ত, যার চারিত্রিক বৈশিষ্ট্য গুণমান আমার জানা নেই, এটি হলো স্টক। প্রথমে শিয়ন এবং স্টকের দুটি পরিণত শাখা নির্বাচন করা হয়। এই শাখা দুটি শাখারই একটি অংশে 2 ইঞ্চ পরিমাণ ছাল তুলে দেওয়া হয়। এই ছাল তুলে দেওয়ার অর্থ হলো এই ছালটি তুলে দিলে ওই কাণ্ডের ওই অংশের ফ্লোয়েম কলা পর্যন্ত অপসারিত হয়, কিন্তু ক্যাম্বিয়াম উন্মুক্ত হয়। কেননা এই সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম বর্তমান, ক্যাম্বিয়াম না থাকলে এই জোর কলম করা যাবে না। এরপর এই দুটো ছাল তোলা অংশে পরস্পর সংলগ্ন করে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এই অবস্থায় মাসাধিক কাল রেখে দেওয়া হয়। দেখা যাবে যে এই যেখানে দড়ি দিয়ে বেঁধে দেওয়া ছাল তোলা অংশ এখানে জোর লেগে গেছে, পরস্পর জুড়ে গেছে। এই জুড়ে যাওয়ার পর শিয়নের নিচের অংশ এবং স্টকের উপরের অংশ কেটে আলাদা করে দেওয়া হয়। তার ফলে আমরা যে টবের উদ্ভিদটা পেলাম, তার উপরের অংশ শিয়ন, যে আমার বাঞ্ছিত চরিত্রযুক্ত উদ্ভিদের ফুল বা ফল সৃষ্টি করবে, আর নিচের অংশ স্টক, এর কাজ হলো মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখা এবং রস শোষণ করা। তাহলে এছাড়া নাম্বার 3 হলো মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। দেখো এটি আধুনিক পদ্ধতি। যে জোর কলম, শাখা কলম এগুলো বলে এলাম, এগুলো উদ্ভিদ দেহে হয়, উদ্ভিদ দেহেই আমরা করি, এটা আমরা বলি ইন ভিভো। এবং এই যে মাইক্রোপ্রোপাগেশন, এই মাইক্রোপ্রোপাগেশন উদ্ভিদ দেহের কোনো অংশ উদ্ভিদ দেহ থেকে নিয়ে তার দেহের বাইরে পরীক্ষাগারে সৃষ্টি করা হয়, একে বলা হয় ইন ভিট্রো। তাহলে যে কৃত্রিম ইন ভিট্রো পদ্ধতিতে উদ্ভিদের দেহের কোনো অংশ, যেমন কোনো পৃথকীকৃত কোষ, কলা বা ভ্রূণ, কোনো পরীক্ষাগারে কালচার মিডিয়ামে অর্থাৎ কৃষ্টি দোবনে তাদেরকে বৃদ্ধিতে উদ্দীপ্ত করে, পুষ্টি হরমোন ইত্যাদি দিয়ে বৃদ্ধিতে উদ্দীপ্ত করে একেবারে অনেক উদ্ভিদ তৈরি করা হয় বাঞ্ছিত চরিত্রযুক্ত, তাকে বলে মাইক্রো প্রোপাগেশন। দেখো মাইক্রো মানে অণু মানে অতি সংক্ষিপ্ত, এবং প্রোপাগেশন মানে জনন মানে সংখ্যা বৃদ্ধি। তাহলে এটা আমরা ল্যাবরেটরিতে করি। তাহলে কি করা হয়, এই যে যা ঘটনাগুলো আমি পরপর বলছি। দেখো প্রথমে এক্সপ্ল্যান্ট সংগ্রহ। কি না, বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত যে উদ্ভিদ, সেই উদ্ভিদের একটা অংশ, কোষ বা কলা, এগুলোকে সংগ্রহ করা, সেটার নাম এক্সপ্ল্যান্ট। তাহলে নির্বাচিত এক্সপ্ল্যান্ট এবং তার জীবাণুমুক্তকরণ মানে স্টেরিলাইজেশন করা, যাতে এর থেকে যে উদ্ভিদটা হবে তাতে যাতে কোনো রোগ জ্বালা না হয়। তাহলে এক্সপ্ল্যান্ট সংগ্রহ। 2 কি না, কৃষ্টি দোবন বা কালচার সলিউশন, কৃষ্টি দোবন প্রস্তুতি। তাহলে কৃষ্টি দোবন তৈরি করা হয় বিভিন্ন পরিপোষক মানে খনিজ লবণ ইত্যাদি এবং তার সঙ্গে হরমোন দিয়ে। এই কালচার মিডিয়াম তৈরি করা, সেটা উদ্ভিদের বৃদ্ধির পক্ষে উপযুক্ত। এই কালচার মিডিয়ামটাকে, কৃষ্টি দোবনটাকে করে একেও একই রকমভাবে জীবাণুমুক্ত করা হয়। নাম্বার 3 এক্সপ্ল্যান্টের কৃষ্টি দোবনে স্থানান্তর। তাহলে এক্সপ্ল্যান্টকে আমরা কৃষ্টি দোবনে স্থানান্তর করব। তাহলে এক্সপ্ল্যান্টকে কৃষ্টি দোবনে স্থানান্তর করলে, তুমি পেপটিক ডিশের মধ্যে স্থানান্তর করলে,
তাদের হরমোনের প্রভাবে তাদের মধ্যে বিদ্যুৎদীপ্ত হবে। বিদ্যুৎদীপ্ত হলে কি হবে, একটি হরমোনের প্রভাবে এই যে এক্স প্ল্যান্টটা উদ্দীপ্ত হবে এবং বিভাজিত হয়ে একটা আনডিফারেন্সিয়েটেড মাস, মানে একটা থালার মতন অংশ সৃষ্টি করবে। একে বলা হবে ক্যালাস। তাহলে আমরা একে বলবো ক্যালাস গঠন। হলো এমব্রায়োড গঠন। এরপর এই ক্যালাসকে আমরা ছোট ছোট টুকরো করে পুনরায় আবার নতুন করে কিস্তি দোবনে রেখে হরমোন পুষ্টি দিয়ে তাকে ছোট ছোট যে গঠনের স্ট্রাকচার তৈরি করব, তাদের আমরা বলবো এমব্রায়োড। এই এমব্রায়োড থেকে তৈরি হবে প্ল্যান্টলেট গঠন। অর্থাৎ এই এমব্রায়োডগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ তৈরি করা হবে, তাতে মূল কাণ্ড থাকবে। এই হলো প্ল্যান্টলেট গঠন। কিন্তু এই প্ল্যান্টলেটগুলি কি না মাটিতে বসার পক্ষে উপযুক্ত নয়, সেজন্য এই প্ল্যান্টলেটগুলোকে একটা গ্রিন হাউস কন্ডিশনে অর্থাৎ কৃত্রিমভাবে গ্রিন হাউস কন্ডিশনে রেখে তাকে উপযুক্ত করা হয়। একে বলা হার্ডেনিং। এই হার্ডেনিং এর পর এগুলোকে আমরা বাজারে নিয়ে আসা হয়। সুতরাং এইভাবে মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে ল্যাবরেটরিতে অল্প সময়ের মধ্যে অসংখ্য উদ্ভিদ এবং বাঞ্ছিত চরিত্রযুক্ত উদ্ভিদ তৈরি করা যায়। সুতরাং এটি একটি আধুনিক পদ্ধতি। এর সুবিধা কি না, যে উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলি ডিজিজ ফ্রি অর্থাৎ রোগমুক্ত, এবং এর অল্প সময়ে অসংখ্য উদ্ভিদ তৈরি করা যায় এবং এই উদ্ভিদগুলি রোগমুক্ত হয়। সারা বছর ধরে ল্যাবরেটরিতে এগুলো করা যায়, কেননা আমরা যে কৃত্রিম অঙ্গজনন করলাম এটি নির্দিষ্ট ঋতু ছাড়া হয় না। সুতরাং এই পর্যন্তই আমাদের অঙ্গজ জনন। এর পরের দিন আমরা অযৌন এবং যৌন জনন নিয়ে আলোচনা করব।